আচ্ছা, আমরা লাস্ট দুই ক্লাসে যে সর্টিং অ্যালগরিদম যেটা দেখেছিলাম সেগুলা সেগুলো দুইটারই আমরা দেখেছিলাম যে দুজনেরই টাইম কমপ্লেক্সিটি হচ্ছে n log n। আচ্ছা, এই যে দুটা সর্টিং অ্যালগরিদম আমরা দেখলাম, আচ্ছা আপনারা তো স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, শেয়ার্ড স্ক্রিনটা, তাই না সবাই? স্যার আমি পাচ্ছি না স্যার দেখতে। আবার বলেন। স্যার এখন পাচ্ছি স্যার। আচ্ছা আচ্ছা, একটু দেরি হতে পারে, অনেকের লোড হতে, বাট দেখা যাচ্ছে। হ্যাঁ, এই দুটো ছিল আমাদের। একটা অ্যালগরিদম ছিল হচ্ছে মার্জ সর্ট, আর একটা ছিল হচ্ছে কুইক সর্ট। তো এইটা হচ্ছে আমাদের একটা জেনারেল সর্টিং অ্যালগরিদম। এইগুলো দিয়ে আমরা যে কোনো জিনিস বা যে কোনো টাইপের কাজে আমরা এটা ইউজ করতে পারবো। এটা হচ্ছে জেনারেল সর্টিং অ্যালগরিদম। আচ্ছা, এই সর্টিং অ্যালগরিদমের প্রপার্টি হচ্ছে এরা কি করে, আমাদের অ্যারের যে এলিমেন্ট গুলা থাকে, অ্যারেতে যে এলিমেন্ট গুলা থাকে, এলিমেন্ট গুলোর মধ্যে কম্পারিজন করে, তাই না? আমরা দেখেছিলাম যে যখন আমরা মার্স সর্টে আমরা দেখেছিলাম যে আমরা কি করি, আমরা যখন অ্যারেগুলোকে মার্জ করি, ছোট ছোট অ্যারেগুলোকে মার্জ করি, যেটা ছোট সেটাকে সামনে দিই। এটা এখানে 3 আছে, 3 এই পাশে চলে যাবে, 4 থাকলে 4 এখানে চলে যাবে। তার মানে আমরা কি করতেছি, এই যে দুটো এলিমেন্ট এদের মধ্যে এক ধরনের কম্পারিজন করতেছি, কম্পারিজন করে যেটা বড় সেটা পিছনে যাচ্ছে, যেটা ছোট সেটা সামনে আসতেছে। তো সর্টিং এর একটা লোয়ার বাউন্ড আছে, এটা প্রুভড যে আমি যদি কম্পারিজন করে সর্ট করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই n log n টাইম কমপ্লেক্সিটি লাগবেই। এর থেকে কম টাইম কমপ্লেক্সিটি নিয়ে জেনারেল সর্টিং অ্যালগরিদম বিল্ড করা সম্ভব না। ইন জেনারেল যেটা কাজ করবে এরকম সম্ভব না আসলে। তার মানে আমরা যে ছোটবেলায় এক ধরনের অ্যালগরিদম দেখেছিলাম যে বাবল সর্ট, বাবল সর্ট, এটার কমপ্লেক্সিটি ছিল কত বলেন তো বাবল সর্টের? যদি আপনারা বাবল সর্ট বা ইনসারশন সর্ট এগুলো যদি করে থাকেন, এগুলো টাইম কমপ্লেক্সিটি কত ছিল কেউ বলতে পারবেন? বাবল সর্টটা যেভাবে করা হয় n স্কয়ার। n স্কয়ার ছিল। তার মানে এগুলো আসলে ব্যাড ডিজাইন অ্যালগরিদম, বা এই অ্যালগরিদম গুলো ভালো না সর্টিং এর জন্য। আসলে মার্জ সর্ট, কুইক সর্ট এগুলো হচ্ছে বেটার চয়েস। এটা হচ্ছে আমরা যদি সর্টিংটাকে ইন জেনারেল ধরি, যে কোনো কিছু সর্ট করার চিন্তা করি সেক্ষেত্রে। তো আজকে আমরা দেখবো স্পেশাল পারপাস একটা সর্টিং অ্যালগরিদম দেখবো, যেটা দিয়ে একটা রেঞ্জের মধ্যে ইন্টিজারকে, স্পেশালি পজিটিভ ইন্টিজারকে সর্ট করা যাবে, এবং সর্ট করা যাবে হচ্ছে লিনিয়ার টাইম। তার মানে এটার কন্ডিশন কি? কন্ডিশন হচ্ছে আপনাকে পজিটিভ ইন্টিজার হতে হবে, আমি এখানে জাস্ট প্লাস লিখবো, পজিটিভ নাম্বার হতে হবে, ইন্টিজার। তারপর কি এটা রেঞ্জের মধ্যে থাকা লাগবে, ফাইনাইট হওয়া লাগবে, ফাইনাইট রেঞ্জের মধ্যে থাকা লাগবে। এই দুটো কন্ডিশন যদি মেনটেন করে তাহলে আসলে আমরা এই সর্টিং অ্যালগরিদমটা ইউজ করতে পারবো। কিন্তু আমরা যখন মার্জ সর্ট করেছিলাম তখন তো আমরা বলিনি যে আমাদের এই নাম্বারটা রেশনাল হবে, অ্যারের নাম্বার গুলোকে রেশনাল হতে হবে না ইরেশনাল হতে হবে, এগুলো কিন্তু কিছু বলি নাই। আমাদের ছিল যে অ্যারেতে এলিমেন্ট থাকবে, সেটা ইন্টিজার হোক, সেটা নেগেটিভ নাম্বার হোক, সেটা রেশনাল হোক ইরেশনাল হোক, আমাদের কোনো যে কিছু মানে ম্যাটার ছিল না। বাট আজকে আমরা যে অ্যালগরিদমটা দেখবো সেটা এরকম কিছু রেস্ট্রিকশন আছে, যে নাম্বারস হতে হবে ন্যাচারাল নাম্বার লাইক পজিটিভ ইন্টিজার্স, আর একটা ফাইনাইট রেঞ্জের মধ্যে থাকতে হবে। তো আমাদের যে অ্যালগরিদমটা এটার নাম হবে হচ্ছে কাউন্টিং সর্ট। কাউন্টিং সর্ট।
আচ্ছা, ওকে। তো অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, কাউন্টিং সর্ট অ্যালগরিদমটা? আপনাকে ইনিশিয়ালি একটা অ্যারে দেওয়া থাকবে। আমার অ্যারেতে হচ্ছে 5টা এলিমেন্ট রাখবো আমি, 1 2 3। আর আমাদেরকে বলে দিতে হবে যে অ্যারের এলিমেন্ট গুলো একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে থাকবে। সে আমরা বললাম আমার অ্যারো এলিমেন্ট গুলা 0 থেকে 9 এর মধ্যে থাকবে, এর বাইরে যাবে না নাম্বার গুলো। তো আমি এই নাম্বার গুলো এখানে র্যান্ডমলি বসাই দিব, 7 6 8 3 5। আচ্ছা, অ্যালগরিদম কি করে? অ্যালগরিদম করে হচ্ছে আমাদের যে রেঞ্জটা থাকে নাম্বার, এটা আমরা বলবো রেঞ্জ। এই রেঞ্জের সমান করে একটা অ্যারে নেয়। আমাদের এখানে রেঞ্জ হচ্ছে 0 থেকে 9। আমরা কি করব, 10 সাইজের একটা অ্যারে নিব, কারণ আমাদের রেঞ্জের মধ্যে পসিবল নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 10, 0 থেকে 9 10। তো আমরা এখানে 10টা এলিমেন্ট। আচ্ছা, আমি যখন ক্লাস নিব আপনার চ্যাটে কোনো সময় রোল লিখবেন না, এটা আমাকে আমার ওই স্ক্রিন থেকে এখানে এসে দেখা লাগে, তো চ্যাটে কি লিখলেন, লাইক কোনো সমস্যা হচ্ছে এটা কিনা, কারণ অথবা কোনো প্রশ্ন আছে কিনা। তো চ্যাটে কেউ রোল লিখবেন না আগে থেকে, বুঝতে পারছেন সবাই? সবাই কি জি বুঝতে স্যার। পারছেন কি বলছেন? এটা আমার একটা প্রবলেম করে আর কি, কারণ আমি যেহেতু ওই স্ক্রিনে কিছু করি, হতে পারে যে আমার ভয়েস শোনা যাচ্ছে না, অথবা আপনারা কিছু বুঝেন নাই, কারো হয়তো মাইকের সমস্যা, তিনি হয়তো কোনো কোশ্চেন করেছেন, আমাকে এসে দেখা লাগে। তো এই রোল নাম্বার গুলো তো পরে দেখলেও চলবে। তো যখন আমি অ্যাটেন্ডেন্স নিব তখন সিরিয়াল নাম্বার অথবা রোল নাম্বার লিখে দিবেন, আগে থেকে লিখবেন না। ওকে, তো আমাদের একটা গিভেন অ্যারে দেওয়া আছে, এটা আমাদের গিভেন অ্যারে। তো সর্ট করার ফার্স্ট স্টেপ হবে হচ্ছে আমরা এরকম একটা ইনডেক্স অ্যারে নিব। আমরা বলবো যে এই অ্যারের নাম হচ্ছে ইনডেক্স অ্যারে। ইনডেক্স অ্যারে, ইনডেক্স অ্যারেকে কত বড় হতে হবে? আমার রেঞ্জে যতগুলা নাম্বার সম্ভব বা যতগুলো এলিমেন্ট সম্ভব, আমাদের রেঞ্জ হচ্ছে 0 থেকে 9, তো আমাদের সম্ভব হচ্ছে 10টা। আমি এখানে 10 লেন্থের একটা অ্যারে নিব, 3 4 5 6 7 8 9, 10টা হয়ে গেছে। আচ্ছা, আমি একটা কি করব, আমি যেহেতু আমাদের যেহেতু এক্সাম্পলটা যেন সুন্দর হয়, এই জন্য আমরা হ্যাঁ একটা ডুপ্লিকেট এলিমেন্ট আনবো যেন আমরা বুঝতে পারি। ডুপ্লিকেট এলিমেন্ট আনলাম, ওকে ঠিক আছে। এখন আমরা করব কি, আমাদের অ্যারের ইনডেক্স গুলো লিখবো উপরে। অ্যারের উপরে ইনডেক্স লিখলে এটা হবে 0, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। আমরা করব কি, ফার্স্টে হচ্ছে আমাদের পুরো অ্যারেটা হচ্ছে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করে নিব। ইনডেক্স অ্যারেটা প্রথমে 0 দিয়ে ইনিশিয়ালাইজ করা থাকবে। তো আমরা করব কি, সব জায়গায় হচ্ছে 0 দিয়ে দিব, 0 0 0। আচ্ছা, এরপরে কাজ হবে আমাদের যে গিভেন অ্যারে আছে সেই অ্যারেটার আমরা পড়ব, পড়ে আমরা যেই এলিমেন্টটা পাবো সেই এলিমেন্টের ইনডেক্স নাম্বারটা 1 করে বাড়াবো। ফর এক্সাম্পল, আমাদের অ্যারেতে ফার্স্ট এলিমেন্ট হচ্ছে 7, তাহলে আমরা যাব 7 নাম্বার ইনডেক্সে। 7 নাম্বার ইনডেক্সে যে নাম্বারটা আছে সেটাকে 1 বাড়ায় দিব। আগে আছে হচ্ছে 0, তাহলে এখন 1 বেড়ে গেলে হবে হচ্ছে, এটা হবে হচ্ছে 1, মানে এটা হবে হচ্ছে আমাদের এটা হবে 1। আচ্ছা, তারপর আছে হচ্ছে 3, তাহলে কি হবে, 3 এ 0 আছে, 3 এর 0টা 1 বেড়ে যাবে, 1 বেড়ে হবে হচ্ছে 1।
তারপর আমাদের আছে 8, 8 এর 0 কেটে যাবে, 0 কেটে এখানে হবে হচ্ছে 1। তারপরে আবার 3 আছে, এখন 3 এ আগে ছিল হচ্ছে 1, তাহলে আবার 1 বাড়বে। তার মানে হচ্ছে আমাদের এই অ্যারেতে আমরা বাম দিক থেকে পড়তে থাকবো, পড়তে পড়তে যে এলিমেন্ট পাবো সেই এলিমেন্টের ওই ইন্ডেক্সের এলিমেন্টকে আমরা ইন্ডেক্স অ্যারেতে 1 করে বাড়াই দিব। তাহলে আবার 3 আসছে, 3 আসলে কি হবে, এই 1 বেড়ে যায় এখানে 2 হয়ে যাবে, এখানে হবে হচ্ছে 2। তারপর হচ্ছে 5, তো 5 নাম্বার ইন্ডেক্সে যে এলিমেন্টটা থাকবে 5 নাম্বার ইন্ডেক্সে 5 নাম্বার ইন্ডেক্সটা 1 বেড়ে যাবে। আচ্ছা, তো কি করলাম সবাই কি বুঝতে পারছেন? আমরা হচ্ছে আমাদের গিভেন অ্যারেটা বাম দিক থেকে ডান দিকে পড়তে থাকবো, পড়ে পড়ে দেখবো যেই নাম্বারটা আমরা পাবো ওই ইন্ডেক্সের ভ্যালুকে আমরা 1 করে বাড়াই দিব আমাদের ইন্ডেক্স অ্যারেতে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের গিভেন অ্যারে, সেই এটাকে আমাদের সর্ট করতে হবে। আমরা সর্টিং এর জন্য একটা ইন্ডেক্স অ্যারে বানাইছিলাম, এটা ছিল আমাদের রেঞ্জের সমান, মানে ওই অ্যারের লেন্থ ছিল আমাদের রেঞ্জ যতটুকু ততটুকু 0 থেকে 9। তো আমরা করেছি কি, আমরা এই গিভেন অ্যারেটা পড়েছি, পড়ে যত নাম্বার আমরা পড়েছি সেই ইন্ডেক্সটার ভ্যালুকে আমরা 1 করে বাড়িয়েছি। সবাই কি বুঝতে পেরেছেন এটা? জি স্যার। এই প্রসেসটা তো বুঝছেন সবাই, তাই না? কি করলাম? জি স্যার। আচ্ছা, এখন আমাদের এই অ্যালগরিদমের নাম কাউন্টিং সর্ট কেন? এখন দেখেন এটা আসলে কি করছে, এই ইন্ডেক্স অ্যারেতে আসলে এটা মেইনটেইন করছে যে কোন এলিমেন্ট কতবার আছে। যেমন আমাদের 0 আছে 0 বার, 1 আছে 0 বার, 2 আছে 0 বার, 3 আছে 2 বার, 4 আছে 0 বার, 5 আছে 1 বার, 7 আছে 1 বার, 8 আছে 1 বার। আসলে কাউন্ট করছে যে আমাদের রেঞ্জের মধ্যে যে এলিমেন্টগুলো আছে তারা কতবার করে আসছে আমাদের গিভেন অ্যারেতে। বুঝতে পারছেন আপনারা? এই জন্য আসলে এই অ্যালগরিদমের নাম কাউন্টিং সর্ট। তো ক্লিয়ার হয়েছে আপনাদের মানে আইডিয়াটা? আচ্ছা, নেক্সট স্টেপটা হবে হলো আপনি তো মানে কিউমুলেটিভ সামটা জানেন। কিউমুলেটিভ সাম মানে হচ্ছে অনেকটা এরকম যে আগের এলিমেন্ট গুলোর যোগফল আমি ইন্ডেক্সে রাখবো। এই ইন্ডেক্স আর আমি একটু আবার করি, আবার 1 2 3 4 5 আচ্ছা, তাহলে কি হবে, এখন আমাদের এই ইন্ডেক্স অ্যারেতে যে নাম্বারগুলো থাকবে তাদের কিউমুলেটিভ সাম করব। কিউমুলেটিভ সাম মানে হচ্ছে প্রথমটা তো প্রথম 0ই থাকবে, তারপরে এই এলিমেন্টটা হবে হচ্ছে আগের এলিমেন্টটা যোগ করবে এর সাথে, তাহলে 0, আর এলিমেন্টেও 0 ছিল উপরে, তো 0 0 মিলে 0 হবে। তারপর এখানেও 0 ছিল, এই ঘরেও 0, তো দুটো মিলে আবার 0 হবে। এখন আমার এই ঘরে আছে হচ্ছে 2, আগের ঘরে আছে 0, তো 2 আর 0 মিলে 2 থাকবে। ঠিক আছে, জাস্ট যোগ হবে, প্রতিটা স্টেপে যোগ হবে, পিছনের এলিমেন্ট আর আমাদের এই কারেন্ট পজিশনের এলিমেন্টটা যোগ করব আমরা এরকম করে। তারপরে এই এলিমেন্ট, এই ঘরে 2 আছে, আমরা উপর থেকে 0 আনবো, 2 আর 0 যোগ করে 2 থাকতেছে। আচ্ছা, এখন উপরের ঘরে আছে হচ্ছে 1, আমার এই ঘরে আছে হচ্ছে 2, তাহলে কি হবে, 2 আর 1 যোগ করে এটা হবে হচ্ছে 3। তারপরে ঘরে আছে হচ্ছে 0, আমার এই ঘরে আছে হচ্ছে 3, তাহলে যোগ করে হবে হচ্ছে 3। তারপরে আমি যদি আবার আগাই, 3 আর উপর থেকে আসবে হচ্ছে 1, তাহলে এটা হবে হচ্ছে 4, সব জায়গায় প্লাস হচ্ছে। আবার 4 আছে আমার নিচে আমার আগের ঘরে, আর উপরের সেম পজিশন থেকে আসবে হচ্ছে 1, তাহলে 4 আর 1 হবে হচ্ছে 5, এখানেও 5। ওকে, তো সবাই বুঝছেন তো কিউমুলেটিভ সামটা জিনিসটা কি? আমরা হচ্ছে এটা তো মনে হয় আপনারা যখন সি প্রোগ্রামিং করেছেন তখন হয়তো যে কিউমুলেটিভ সাম মাঝে মাঝে করতে দেয় যে আমরা একটা অ্যারে দেয়া থাকবে, অ্যারে কিউমুলেটিভ সামটা কত, তাই না, প্রতিটা ঘরে কিউমুলেটিভ সাম করে দাও, এরকম প্রবলেম হয়তো করেছেন। তো এটা সিম্পলি হচ্ছে কিউমুলেটিভ সাম। আচ্ছা, এখন আমরা আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হবে, আমাদের তো আসলে দরকার হচ্ছে সর্টেড, আমাদের যে গিভেন অ্যারেটা দেয়া থাকবে তার সর্টেড ভার্সনটা লাগবে। তো আমরা কি করব? আচ্ছা, আমি এখানে হচ্ছে ওই যে একটি পাশে এইখানে, ওকে, আর এখানে ইন্ডেক্স গুলো লিখে রাখতে হবে।
তাহলে হবে না। ইন্ডেক্স গুলো লেখা আছে, এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, এখন আমরা করব কি, এখন আমরা এই আমাদের ইনিশিয়াল অ্যারেটা ছিল 5 লেন্থের, 1 2 3 4 5, আমরা এখন একটা 5 লেন্থের একটা অ্যারে নিব। 5 লেন্থের অ্যারে নিব এবং এই অ্যারেটার ইন্ডেক্সিং করব হচ্ছে 1 থেকে। নরমালি আমরা ইন্ডেক্সিং করে 0 থেকে, কিন্তু এই অ্যারে ইন্ডেক্সিং করব হচ্ছে 1 থেকে, 1 2 3 4 5 এরকম করে ইন্ডেক্সিংটা করব। ঠিক আছে, নাকি আমাদের এর কারণ আছে, ধরেন আমরা জাস্ট ইন্ডেক্সিংটা 1 2 3 4 করে করলাম, বা আমরা বলতে পারি যে ফার্স্ট ঘর, সেকেন্ড ঘর, থার্ড ঘর এরকম করে করলাম। আচ্ছা, এখন আমাদের কাজ কি হবে, এখন আমাদের কাজ হবে আমাদের যে গিভেন অ্যারেটা আছে, গিভেন অ্যারেটা আমরা পড়ব। গিভেন অ্যারেতে 7, প্রথম এলিমেন্ট হচ্ছে 7। আমরা করব কি, 7 কিউমুলেটিভ অ্যারেতে যাব। 7 নাম্বার ইন্ডেক্সে কি আছে, 7 নাম্বার ইন্ডেক্স আছে হচ্ছে 4। আমরা কি করব, আমরা 4তম ঘরে 7 লিখে দিব এবং এই যে 4 এটাকে 1 মাইনাস করে দিব। তাহলে আগে ছিল 4, তাহলে এটা 1 মাইনাস হয়, এটা হবে হচ্ছে 3। আমি আবার বলি আমি কি করছি, সেটা হচ্ছে আমাদের যে গিভেন অ্যারে ছিল, গিভেন অ্যারেটা প্রথম থেকে পড়তেছি। প্রথম পাইছি 7, আমরা যাব হচ্ছে আমাদের কিউমুলেটিভ অ্যারেতে, বা যেখানে আমি যোগ করে রাখছি, ওইখানে 7 নাম্বার ইন্ডেক্সে যে ভ্যালুটা ছিল সেই ভ্যালু পজিশনে আউটপুট অ্যারেতে আমরা 7 লিখব, বা আমাদের যেই নাম্বারটা পড়ছে সেই নাম্বারটা লিখব, এবং কিউমুলেটিভ অ্যারের ওই ভ্যালুটা আমরা 1 করে কমাই দিব। ঠিক আছে, আমরা পুরো এক্সাম্পলটা দেখি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, 7-এর পর আছে হচ্ছে 3। আমি কি যাব, আমি হচ্ছে আমাদের এই আমাদের কিউমুলেটিভ অ্যারেতে যাব। কিউমুলেটিভ অ্যারেতে 3-এর ঘরে আছে 2। আমি কি করব, আমার আউটপুট অ্যারের 2 নাম্বার ঘরে আমি 3 লিখব এবং কিউমুলেটিভ অ্যারের ওই ভ্যালুটা কমায় আমি এখন করে দিব হচ্ছে 1, মানে 1 করে কমবে 1। আচ্ছা, তারপরে কি আছে, তারপর আছে হচ্ছে 8। আচ্ছা, আমরা কি করব, কিউমুলেটিভ অ্যারের 8 নাম্বার ঘরে যাব, 8 নাম্বার ইন্ডেক্সে যাব। 8 নাম্বার ইন্ডেক্স আছে হচ্ছে 5। আমরা কি করব, আমাদের আউটপুট অ্যারের 5 নাম্বার ঘরে আমরা কি করব, 8 লিখে দিব এবং আমাদের কি করতে হবে, এরপরে এই কিউমুলেটিভ অ্যারের এই ভ্যালুটা কমাই দিতে হবে, 4 হয়ে যাবে। 4 হয়ে যাবে, 1 করে কমবে, এটা হবে 4। আচ্ছা, তারপরে কি আছে, তারপর হচ্ছে 3। আমি আবার কিউমুলেটিভ অ্যারেতে যাব। কিউমুলেটিভ অ্যারের এখানে হচ্ছে 3, 3-এর ঘরে আছে হচ্ছে 1। আমি কি করব, আউটপুট অ্যারের 1 নাম্বার ঘরে আমরা 3 লিখব, আমার ওই পজিশনটা কমে হয়ে যাবে হচ্ছে 0। আচ্ছা, লাস্টে আছে হচ্ছে 5। আচ্ছা, 5-এর ঘরে কি আছে, 3। 5-এর ঘরে আছে হচ্ছে 3। তাহলে আমাদের আউটপুট অ্যারের 3 নাম্বার ঘরে আমরা লিখব হচ্ছে 5, আর আমরা কি করব, 3টা কমে হয়ে যাবে হচ্ছে 2। ওকে, এখন দেখেন আমাদের যে আউটপুট অ্যারেটা দেখেন সর্টেড 3 3 5 7 8, এটাই আমাদের আসলে সর্টেড অ্যারে। সবাই কি প্রসেসটা বুঝেছেন, যে অ্যালগরিদমটা কিভাবে কাজ করছে? যদি এখন হঠাৎ করে কাজ না করতে পারেন, এই ভিডিওটা দেখবেন, যেহেতু সিমুলেশন করে করেছি বা আপনাদের দেখাইছি প্রতিটা স্টেপ, এটা পরে ভিডিও দেখলে একেবারে ক্লিয়ার হয়ে যাবে, এখনো যদি কোনো কিছু না বুঝেন। বাট একেবারে বুঝে যাওয়ার কথা, এটা একেবারে সোজা একটা অ্যালগরিদম। এখন আমার কোশ্চেন হচ্ছে, স্যার এই অ্যালগরিদমে তিনটা এর লাগবে মোটমাট?
দুইটা এক্সট্রা অ্যারে লাগবে, আর আপনার হচ্ছে একটা ইনপুট অ্যারে তো দেয়াই লাগবে। এটা তো ধরেন আপনার গিভেন অ্যারে, ঠিক আছে? जी सर। আর আপনি করতে পারেন কি, আসলে এই জিনিসটা ইনডেক্স অ্যারেটা আসলে ইনডেক্স অ্যারে কিউমুলেটিভ অ্যারেটা আসলে সেম অ্যারেতেই করা যায়, কিউমুলেটিভ করতে আসলে সেপারেট অ্যারের দরকার হয় না, ঠিক আছে? আমি আপনাদের সেপারেট করে দেখাইছি। তার মানে জি এই স্যার, বুঝতে পারছি। ভ্যালুগুলো থেকে এই অ্যারেতেই করতে পারেন। তো এক্সট্রা হচ্ছে দুইটা অ্যারে লাগবে, এই অ্যারেটা লাগবে আর এই অ্যারেটা লাগবে এক্সট্রা। ওকে, তো আমরা মানে এখন আমরা আমার কোশ্চেন হচ্ছে, সেটা হচ্ছে এই যে অ্যালগরিদমটা দেখলাম, সিমুলেশন করলাম, এটা টাইম কমপ্লেক্সিটি কত? কোশ্চেনটা বুঝেছেন? যেমন আমাদের আগের যে সর্টিং অ্যালগরিদম গুলো ছিল, তাদের টাইম কমপ্লেক্সিটি ছিল হচ্ছে n log n, লগ ইন ছিল। n log n ছিল। তো আমরা আজকে যে প্রসেসটা করলাম, মানে আমরা দেখলেন আমি যে কাজটা করেছি, তো এটা তো মাথায় মাথায় আপনারা কোডটা চিন্তা করতে পারেন, তাই না? প্রথমে ইনডেক্স জায়গায় জায়গায় যে কাউন্ট করেছি, কিউমুলেটিভ করেছি, তারপরে হচ্ছে পরে ইনডেক্সে বসাইছি। তো এটার টাইম কমপ্লেক্সিটি কত? এমনি কারোর আইডিয়া আছে, বা একটু ওয়াইল্ড গেস করে বলেন, যদি কোনো ঠিক হওয়ার দরকার নেই। লগ ইন মনে ও হচ্ছে। অফ এন স্যার। আহমেদ সাবির বললেন লগ এন, তাই তো? আর একজন কি বললেন? সাইদ বাসার। মানে আমি ওয়েফ করতেছিলাম স্যার, আমি লগ বলে ফেলছি, ওয়েফ বলছি। ও অফ এন, আচ্ছা। আর কেউ বলবেন? আচ্ছা, ও অফ এন কেন আপনি বললেন? ও অফ এন, ও অফ এন কেন হবে? কারণ স্যার একটা লুপ চালাচ্ছি স্যার, আর তো লাগবে না। হ্যাঁ, সরি, আপনি যদি খেয়াল করে থাকেন তখন দেখবেন যে এখানে একটাই লুপ চলতেছে বারবার, সেটা হচ্ছে এই অ্যারের উপর ফল লুপ চলতেছে। একবার ফল লুপ চলে আমরা হচ্ছে এই ইনডেক্স অ্যারেটা পপুলেট করি, তারপর আমি এই এই রেঞ্জের উপর একটা ফল লুপ চালাই, আমি হচ্ছে এই রেঞ্জটাকে এই কিউমুলেটিভ অ্যারে বানাই, তারপর আবার একটা এই উপরের এর উপর একটা ফর লুপ চলে। তার মানে এখানে কোনো নেস্টেড ফর লুপ নাই ফর শিওর, মানে আমরা হচ্ছে এরকম কোনো অ্যারে নাই যে, এরকম কোনো কিছু নাই যে ফরের মধ্যে আবার একটা ফর, এরকম কোনো কিছু নাই, ঠিক আছে? এখানে সিম্পল একটা সিঙ্গেল ফর আছে, লাইক একটা ফর, তারপর আর একটা ফর। তো আমরা জানি যদি এরকম সিঙ্গেল ফর থাকে, একের পর একটা ফর থাকে, তাহলে কি হয়? যোগ হয়। তাহলে এরকম হবে লাইক n প্লাস m, এরকম। তো আমরা জানি যে এরকম যোগ হিসেবে থাকলে আমরা সবচেয়ে প্রমিনেন্টটাকে নিয়ে আমরা বলবো এটা হচ্ছে ও অফ n, ঠিক আছে? আচ্ছা, এখন ও অফ n বললাম। আচ্ছা, এখন দেখেন, আমার মনে করেন এখানে আমার অ্যারে, গিভেন অ্যারেটার লেন্থ ধরেন 5, কিন্তু আমার রেঞ্জ হচ্ছে 9। তাহলে এখানে প্রমিনেন্ট কোনটা? যদি আমরা বলি যে আমাদের গিভেন অ্যারের সাইজ হচ্ছে m, এটা হচ্ছে আমাদের গিভেন অ্যারের সাইজ, আর এটা মনে করেন আমাদের রেঞ্জের সাইজ। তাহলে এখানে আমরা কি ও অফ n লিখবো না ও অফ m লিখবো? কোনটা বেশি প্রমিনেন্ট হবে? মানে কোনটা বেশি বড় হবে? লাইক এমন হতে পারে, আপনার জাস্ট একটা 5 লেন্থের অ্যারে দিলাম, 5 লেন্থের একটা অ্যারে দিলাম, কিন্তু আমার নাম্বারের রেঞ্জ হচ্ছে 0 থেকে 10 টু দি পাওয়ার 6। তাহলে আমাদের এই যে অ্যারেটা, এটা তো আমার 10 টু দি পাওয়ার 6 লেন্থের হবে। তাহলে এখানে প্রমিনেন্ট হচ্ছে আমার রেঞ্জটা, বা আমাদের এই ইনডেক্স অ্যারেটা বড়। আর যদি এরকম হয় যে আমার রেঞ্জ খুব ছোট, রেঞ্জ ধরেন 0 থেকে 10-এর মধ্যে, বা 0 থেকে 10, এটা মনে করেন আমাদের গিভেন অ্যারেটা অনেক বড়, অনেকগুলা ছোট ছোট নাম্বার নিয়ে একটা অ্যারে, তখন হচ্ছে আমাদের এই গিভেন অ্যারের লেন্থটা হবে হচ্ছে প্রমিনেন্ট। তো যেটাই হোক, আমাদের
রেঞ্জটা বড় হোক অথবা আমাদের গিভেন অ্যারেটা বড় হোক, এটা হচ্ছে আইদার রেঞ্জ অথবা আমাদের ইনপুট অ্যারের লেন্থের সাথে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি। লিনিয়ার টাইম কমপ্লেক্সিটি বলতে ও অফ এন, এর মধ্যে যেটা বড় হয়, যদি আমাদের গিভেন অ্যারের সাইজ বড় হয় তাহলে ও অফ এন, অথবা আমাদের যদি রেঞ্জটা বড় হয়, বাট এটা হচ্ছে কোয়াড্রেটিক কমপ্লেক্সিটি না, তার মানে হচ্ছে এটা এন স্কয়ার না অথবা এন লগ এন না, জাস্ট আইদার এম অথবা এন। তো আমরা এটাকে কি বলি, এটাকে আমরা নর্মালি বলি এটা হচ্ছে ও অফ এন, অত প্যাচে না যে আমরা বলবো এটা হচ্ছে লিনিয়ার টাইম কমপ্লেক্সিটির সর্টিং অ্যালগরিদম। সবাই কি বুঝতে পারছেন লাস্টে যেটা কথাটুকু বললাম? ওকে, আচ্ছা, যদি আমরা বুঝে যাই তাহলে হচ্ছে আমাদের আসলে সর্টিং অ্যালগরিদম গুলো শেষ। আচ্ছা, এখন কোশ্চেন হলো, যদি এটা লিনিয়ার টাইম কমপ্লেক্সিটির হয় তাহলে আমরা কেন এইগুলো ইউজ করি না? লাইক আমরা কেন কষ্ট করে কুইক সর্ট, মার্জ সর্ট করতে গেলাম? ওইগুলো তো দেখে আরো মনে হয় কমপ্লেক্স, তাই না? অ্যালগরিদমটা এখানে যেমন অ্যালগরিদমটা সিমুলেট করে বুঝতে পারছি, স্ট্রেট ফরওয়ার্ড ইনটিউটিভ, বাট কুইক সর্ট, মার্জ সর্ট এগুলো তো ইনটিউটিভ ছিল না, এটা বুঝতে কত কষ্ট হয়েছে, অনেক কিছু দেখানো লাগছে। তাহলে কেন আমরা এইগুলা ইউজ করবো না? এটা তো আমরা বলতেছি লিনিয়ার টাইম, তাই না? ও অফ এন অথবা ও অফ এম এ হয়ে যাচ্ছে, আমরা কেন কষ্ট করে এন লগ এন এ আমরা সর্টিং করতে যাব? কারণ সেটা ফাইনাইট রেঞ্জ স্যার। হ্যাঁ, ফাইনাইট রেঞ্জ। তার মানে সমস্যাটা অনেকটা এরকম, যদি আমাদের ফ্র্যাকশনাল নাম্বার থাকে, আমরা যদি বলি যে আমাদের এখানে রিয়েল নাম্বার আসতে পারবে, তার মানে ধরেন 1.01, তারপরে মনে করেন আসে 1.0001, এরকম এলিমেন্ট যদি আমার অ্যারেতে থাকে, এগুলার জন্য আসলে এগুলো সিলেকশন এই কাউন্টিং সর্ট দিয়ে করা যায়, কিন্তু আমাদের যে ইন্ডেক্স অ্যারেটা অনেক বড় হয়ে যাবে, যেটা মেমোরিতে ধরবে না, ঠিক আছে? বা আমরা যদি বলি যে আমাদের সর্ট করা লাগবে 0 থেকে 10⁹ এরকম রেঞ্জের নাম্বারগুলা, তাহলে আমরা কিভাবে করব, তাই না? তাহলে আমাদের 10⁹ লেন্থের অ্যারে দরকার, যেটা হচ্ছে নর্মাল আসলে ফিজিবল না। এবং এটা দেখানো যায় যদি আপনার রিয়েল নাম্বার থাকে, যেখানে মনে করেন দশমিকের উপর পরে অনেকগুলা শূন্য, বা আমার যদি ইরেশনাল নাম্বার থাকে যেখানে দশমিকের পরে শূন্যের শেষ নেই, সেইগুলো আসলে আমরা এই এই কাউন্টিং সর্ট দিয়ে করতে পারবো না, আমাদের মেমোরিতে হবে না, ঠিক আছে? অত বড় মেমোরি বা অত মেমোরি আমরা পাবো না। এই জন্য এই অ্যালগরিদম গুলো হচ্ছে জেনারেল পারপাসটা, এটা আমরা সব কাজে ইউজ করতে পারবো না, এটা ইউজ করতে হবে এমন কাজে যেটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনের সাথে যাচ্ছে। আপনি ধরেন এমন একটা অ্যাপ বানাচ্ছেন, সেই অ্যাপে মনে করেন একটা সর্ট করা লাগবে, যে সর্টটা ধরেন ইন্টিজার নাম্বার নিয়ে কাজ করে, রেঞ্জটাও ছোট, সেক্ষেত্রে আপনি সিলেকশন সর্ট ইউজ করতে পারেন। বাট এমন একটা অ্যাপ্লিকেশনে যদি আপনি এটা ইউজ করেন যেখানে আমার কোনো রেঞ্জ নাই, নাম্বারগুলো রিয়েল নাম্বার, দেন একটা প্রবলেম হবে। আচ্ছা, ওকে, তাহলে আমাদের যে সর্টিং অ্যালগরিদম গুলো ছিল সেগুলো আমরা হালকা পাতলা আইডিয়া নিলাম। আচ্ছা, ওকে, আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিয়ে নিই, আপনারা একটু খেয়াল করেন।
আচ্ছা, সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে। 1 আব্দুল্লাহ আল মামুন, 2 3 Yes, sir. Yes, sir. ঠিক আছে, 4 5 6 স্যার 1 নাম্বার স্যার আব্দুল্লাহ আল মামুন। আচ্ছা, 6 আছেন তারিক আহমেদ। আচ্ছা, কারো যদি মাইকের প্রবলেম থাকে বা কোনো কারণে যদি না বলতে পারেন, তাতে সিরিয়াল নাম্বারটা যখন বলবো সিরিয়াল নাম্বারটা চ্যাটে লিখে দিবেন, আমি এটা আপডেট করে নেব। 7 Yes, sir. 8 9 10 Present, sir. 11 Present, sir. 12 Present, sir. 13 Yes, sir. 14 Yes, sir. 15 Yes, sir. 16 17 18 ইয়েস স্যার। 19 Yes, sir. 20 ইয়েস স্যার। 21 22 ইয়েস স্যার। 23 So 23 present. ঢুকতে পারতেছে না, স্যার, internet 21 স্যার। problem, sir. 22 আছেন? So 23 আছে, মানে ইন্টারনেটের প্রবলেম হইতেছে আমাকে বলছে। আচ্ছা, 24 25 26 27 28 Yes, sir. 29 30 Yes, sir. 31 32 33 প্রেজেন্ট স্যার। 34 Yes, sir. 35 Yes, sir. 36 Present, sir. 37 38 ইয়েস স্যার। 39 40 Yes, sir. 41 42 Yes, sir. আপনি কি 42 जी sir. 43 ইয়েস স্যার। 44 Yes, sir. 45 Present, sir. 46 Present, sir. 47 48 Present, sir. 49 50 প্রেজেন্ট স্যার। 51 Yes, sir. 52 Present, sir. 53 Present, sir. স্যার আমার স্যার আগে অ্যাটেন্ডেন্স গুলি স্যার দিতে পারিনি স্যার, লেট রেজিস্ট্রেশনের জন্য। আচ্ছা, আমাকে মেইল করবেন প্রবলেমটা নিয়ে, আমি পরে এটা সলভ করবো। আচ্ছা।
ওকে, তাহলে আমরা আজকে একটা ছোট টপিক শুরু করব, হলো লিংক লিস্ট। আপনারা যারা এখানে আছেন তারা তো মনে হয় কেউ ধানমন্ডির ক্যাম্পাসে ছিলেন না, তাই না? এখানে যারা আছেন তারা আপনারা হচ্ছে এই নতুন ক্যাম্পাসে এসে শুরু করেছেন, তাই না? সবাই তো, নাকি কেউ আছেন যে তারা ধানমন্ডি ক্যাম্পাসে শুরু করেছিলেন বা ওখানে কিছু ক্লাস করেছেন, এমন তো কেউ নাই, তাই না? আছি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তো থাকেন, তাহলে তো এইটা চিনতে পারতেছেন, এটা হচ্ছে আমাদের আগের ক্যাম্পাসটা। ওকে, তো লিংক লিস্ট জিনিসটা জাস্ট থিওরিটিক্যাল আলোচনা শুরু করার আগে আমরা হচ্ছে অ্যারে আর লিংক লিস্ট বা লিংক লিস্ট জিনিসটা কি সেটা আমরা একটু দেখব। তো আমরা প্রথমে একটা ডাটা স্ট্রাকচার দিয়ে শুরু করেছিলাম, লিস্ট, তাই না, বা অ্যারে। হ্যাঁ, ওই আসলে ব্যাপারটা হচ্ছে লিস্ট ডাটা স্ট্রাকচারকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে লিংক লিস্ট আর একটা হচ্ছে অ্যারে। তো আমরা কি করলাম, এখন আমরা করছি হচ্ছে অ্যারেটা শেখার পর আমরা অ্যারের এলিমেন্ট গুলোকে সর্ট করার জন্য কিছু অ্যালগরিদম শিখছি। লাইক আমরা যেহেতু আমাদের কোর্সের নাম ডাটা স্ট্রাকচারস এন্ড অ্যালগরিদম, আমরা করতেছি কি ডাটা স্ট্রাকচার শিখতেছি, তারপরে এই ডাটা স্ট্রাকচারের সাথে রিলেটেড কিছু অ্যালগরিদম শিখতেছি। আমরা আবার এই অ্যালগরিদম শিখতে যে অ্যালগরিদমের ডিফারেন্ট অ্যাপ্রোচেস আছে, যেরকম ডিভাইড এন্ড কনকার, ওটাও শিখে ফেলতেছি। তার মানে এটা একটা জার্নি টাইপের, আমরা শিখতে শিখতে দেখবো যে অনেকগুলা টপিক শিখে ফেলতেছি। লাইক আমরা আলাদা করে এরকম করে পড়বো না যে আমাদের অ্যালগরিদমের টেকনিক আছে 5 ধরনের, ডিভাইড এন্ড কনকার, ডায়নামিক টেকনিক, অথবা গ্রিডি, অথবা ব্রুট ফোর্স, এরকম আমরা এক্সাম্পল দিয়ে শিখতেছি না। আমরা হচ্ছে যেতে যেতে আমাদের বিভিন্ন অ্যালগরিদম শিখবো, দেখবো যে অনেক অ্যালগরিদম অনেক ক্যাটাগরিতে পড়ছে, ওভাবে আমরা সবগুলো ক্যাটাগরি শিখে ফেলবো। তো আমাদের লিস্ট ডাটা স্ট্রাকচার শিখতে যে প্রথমে আমরা দেখেছিলাম অ্যারে। তো অ্যারের যে মেইন বৈশিষ্ট্য ছিল সেটা ছিল কি, আমরা জাস্ট 2D অ্যারে বা 3D অ্যারেটা বাদ দিই, যদি আমরা একটা সিম্পল অ্যারে চিন্তা করতাম, সিম্পল অ্যারের এলিমেন্ট গুলা মেমোরিতেই পাশাপাশি থাকতো। তো এই কুইজেও একটা প্রবলেম ছিল, তাই না? আমরা বলেছিলাম যখন আমরা একটা অ্যারে ধরেন অ্যালোকেট করা লাগে, এটা ধরেন একটা 6 এলিমেন্টের একটা অ্যারে, কম্পিউটার কি করে, মেমোরি থেকে পাশাপাশি কনসিকিউটিভ 6টা এলিমেন্ট রাখার মতো মেমোরি সে বরাদ্দ দেয়, বা কম্পিউটারের কাছ থেকে চেয়ে নেয় যে আমার এখন একটা অ্যারে রাখা লাগবে, সো আমাদের এতটুকু জায়গা লাগবে। আমরা কি করি, ইনস্ট্যান্টলি ইন্ডেক্সিং করতে পারি, যেহেতু আমাদের মেমোরিটা পাশাপাশি, এলিমেন্ট গুলো যেহেতু পাশাপাশি, আমরা যদি জানতে চাই যে 3 নাম্বার এলিমেন্ট কোথায়, আমরা 3 নাম্বার এলিমেন্টে চলে যেতে পারি। কারণ ওই যে কুইজে আপনাদের একটা প্রবলেম ছিল যে 4th এলিমেন্টের পজিশন কোথায় হবে, কোন জায়গা থেকে শুরু হবে। তো আমরা ইজিলি করতে পারি কি, স্টার্টিং ইন্ডেক্সের সাথে আসলে ওই প্রতিটা এলিমেন্টের সাইজ কতটুকু, ওটার সাথে ইন্ডেক্স গুণ দিয়ে আসলে ওই পজিশনে চলে যেতে পারি। তো ইটস কুল। তো এখানে কি সমস্যা ছিল, এখানে একটা খুব বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে অ্যারে হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক বলতে কি, অ্যারে আসলে বাড়ানো যায় না। এই মেমোরিটা যদি আমি 5 দিয়ে শুরু করি বা 6 দিয়ে শুরু করি, আসলে 6টা এলিমেন্টই রাখতে পারে। আর আমরা দেখেছিলাম ডাইনামিক অ্যারে সেটা কি করে, সেখানে একটা খুব খারাপ জিনিস ঘটে, সেটা হচ্ছে যখন আমরা আমাদের সাইজের চেয়ে বড় জিনিস রাখতে চাই, তখন কি করে, সে ডাবল আকারে মেমোরি অ্যালোকেট করে এবং প্রতিটা জিনিস সে কপি করে পুরাতন জায়গায়। তো দেখলাম এটাও আসলে আমরা দেখছি কপি করা লাগে, এখানেও কপি করতে টাইম লাগে, প্লাস সে এক্সেসিভ জায়গা অ্যালোকেট করে রাখে, লাইক লাগতেছে না তাও সে হয়তো অর্ধেক বেশি জায়গা লিখে দিচ্ছে। তো অ্যারের এরকম সুবিধা অসুবিধা আছে। সুবিধা হচ্ছে ইনস্ট্যান্টলি আমি একটা ইন্ডেক্সের এলিমেন্টকে অ্যাক্সেস করতে পারি। অসুবিধা হচ্ছে এটা সাইজ হচ্ছে বাউন্ডেড, ডাইনামিক না। তো এই প্রবলেমগুলো দূর করার জন্য আমরা কি আনলাম, আমরা আনলাম হচ্ছে লিংক লিস্ট। তো লিংক লিস্ট জিনিসটা এরকম, জাস্ট আমরা যদিও ডিটেইলে পড়বো, লিংক লিস্ট জিনিসটা হচ্ছে
অ্যারের মতো কনজিকিউটিভ না। লিংক লিস্টের প্রতিটা সেগমেন্টকে আমরা নোড বলবো, লিংক লিস্টের যেটা স্ট্রাকচারাল ইউনিট সেটাকে আমরা বলবো নোড। প্রতিটা নোডে, যদি আমরা সিম্পল লিংক লিস্টের কথা চিন্তা করি, প্রতিটা নোডে একটা জায়গা থাকে যেখানে ডাটা থাকে, এবং আর একটা পার্ট থাকে যেখান থেকে লিংক। আচ্ছা, ডাটার কাজ কি? ডাটার কাজ হচ্ছে আমাদের অ্যারেতে আমরা যেভাবে এলিমেন্ট রাখতাম, নাম্বার অথবা স্ট্রিং, নোডের একটা পোরশনে ওই নাম্বারটা থাকবে। সে আমাদের নাম্বার হচ্ছে 10। আর লিংকটা কি মেইনটেইন করে? লিংক মেইনটেইন করে হচ্ছে আমাদের এই যে লিস্ট, আমরা তো বলছি লিস্ট, তার মানে হচ্ছে এখানে একাধিক আমাদের নোড আছে বা একাধিক আমাদের জিনিস থাকবে। লিংক মেইনটেইন করে পরের নোডটা কোন লোকেশনে আছে, কোন মেমোরি লোকেশনে আছে। তার মানে এখানে আর একটা নোড আছে, সেই নোডের এরকম একটা ডাটা পার্ট থাকবে। এই ডাটা পার্টে মনে করেন আছে হচ্ছে 12, এবং এই লিংকে এর পরের নোডটা কোথায় আছে সেটা রেখে দেওয়া আছে। ফর এক্সাম্পল আমরা ধরতে পারি এই যে নোড নামে যে স্ট্রাকচারটা, আমরা স্ট্রাকচারের কথা বলতেছি, সেটা মেমোরি, এটা হচ্ছে ধরেন 1012 বা 10012 নাম্বার মেমোরি লোকেশনে আছে। 10012 নাম্বার বাইট থেকে শুরু হয়েছে। এর পরের যে নোডটা আছে এটা শুরু হয়েছে ধরেন 3112 এরকম জায়গায়। তারপরে যে নোডটা সেটা মনে করেন শুরু হয়েছে বা তার স্টার্টিং পজিশন হচ্ছে 5113। তাহলে লিংকের এখানে কি থাকবে? লিংকের এখানে থাকবে হচ্ছে 3112, এই লিংকের এখানে থাকবে হচ্ছে এখানে থাকবে হচ্ছে 5113। আর আমার এই নোডটা যদি আমার লিস্টের লাস্ট নোড হয়, এখানে ডাটা আছে, ডাটা দিয়ে একটা 5 লাস্ট নোড হয়, তাহলে সে হচ্ছে একটা নালকে পয়েন্ট করে থাকে। আমরা তো নাল যাচ্ছে যেখানে ধরেন কিচ্ছু নাই, সেটা হচ্ছে নাল। তার মানে আমরা বলবো যে এই এটার পর আসলে কিছু নাই। তো লিংক লিস্টের আইডিয়া হচ্ছে এইটা, এটা হচ্ছে মেমোরিতে কনসিকিউটিভলি থাকে না। তো মেমোরিতে কনসিকিউটিভ না থাকলে আমরা লিস্টের সবগুলো এলিমেন্টকে কিভাবে খুঁজে পাবো? আমরা একটা নোডে বা একটা এলিমেন্ট সে করে কি, তার পরবর্তী এলিমেন্ট কোন পজিশনে আছে সেটাকে সে স্টোর করে রাখে। তো আপনাদের কি আইডিয়াটা একটু ক্লিয়ার হচ্ছে বা একটু কি বুঝতে পারছেন? লাইক লিংক লিস্টের স্ট্রাকচারটা কিরকম বা এটা আসলে কি করছে? মানে আমি আইডিয়া দিলাম, আমরা এখন শুরু করব লিংক লিস্ট আলোচনা করা। ঠিক আছে, আমরা মাথায় রাখে এটা আমাদের আরো ক্লিয়ার হবে। তো লিংক লিস্ট অনেক ধরনের হতে পারে, সিঙ্গলি লিংক লিস্ট, ডাবলি লিংক লিস্ট আর সার্কুলার লিংক লিস্ট। তো আমরা এখানে যেটা দেখলাম সেটা সিঙ্গলি লিংক লিস্ট। তো আমরা দেখি এগুলো আসলে কেমন। তো এই যে আমরা বললাম যে নাল বা একটা কিছু আছে, তো এটা নালের কনসেপ্টটা যদি কারোর কাছে ক্লিয়ার না থাকে, তো এটাকে আমরা এইভাবে ধরতে পারি একটা মেমোরি লোকেশনে, একটা নন জিরো ভ্যালু বলি, তাহলে মনে করেন এরকম একটা টিস্যু পেপারের রোল মনে করতে পারেন যেখানে কিছু টিস্যু আছে। কোন একটা মেমোরি লোকেশনে জিরো ভ্যালু থাকা মানে হচ্ছে আমার এই টিস্যু হোল্ডারের এখানে ওই আমাদের রোলের সাথে কাগজটা আছে কিন্তু কোনো টিস্যু নাই। নাল বলতে বোঝাবে এখানে আসলে কোনো টিস্যুর কোনো কিছুই নাই, লাইক এখানে কোনো সময় কোনো টিস্যু ছিলই না। ঠিক আছে, লাইক আমার এখানে টিস্যু হোল্ডার আছে কিন্তু আমাদের কোনো রোলের কোনো কাগজ নাই। ঠিক আছে, যদি খালি রোলের কাগজ থাকে তখন বলবো যে এখানে জিরো, মানে কোনো টিস্যু পেপার নাই। আর যদি কিছু টিস্যু পেপার থাকে তাহলে আমরা বলবো এখানে নন জিরো ভ্যালু আছে। আনডিফাইন্ড ব্যাপারটা হচ্ছে যদি আমার এই টিস্যু বক্স হোল্ডারটাই না থাকে তাহলে আমরা সেটাকে বলি হচ্ছে আনডিফাইন্ড। এটা জাস্ট একটা অ্যানালজি আপনার জন্য, জাস্ট
বোঝা যায়, যেমন আমরা বুঝতে পারি যে আসলে নাল জিনিসটা বলতে আমরা কি বুঝি। ওকে, আচ্ছা, তো আমরা সিঙ্গেল লিংক লিস্টটা একটু দেখি। সিঙ্গেল লিংক লিস্ট আসলে আমরা এই কথাগুলো না বুঝে এরকম করে দেখি। সিঙ্গেল লিংক লিস্টের দুটো করে পার্ট থাকে, বা আমরা যদি কম্পিউটারে স্ট্রাকচার করি সি প্রোগ্রামিং, তাহলে আমরা বলতে পারি এরকম একটা সিঙ্গেল লিংক লিস্টের যে স্ট্রাকচারাল ইউনিট সেটাকে আমরা বলি নোড। নোডে দুটো করে পার্ট থাকে, একটা হচ্ছে ডাটা পার্ট আর হচ্ছে নেক্সট পার্ট, যেটাকে আমরা এই আমাদের এই আগের ডিসকাশনে আমরা বলেছি হচ্ছে লিংক। ঠিক আছে, আচ্ছা, তো এটা কি করতেছে? এটা অনেকটা এরকম যে প্রতিটা এই যে ঘর দেখতেছেন এগুলো হচ্ছে একটা করে নোড। নোড, প্রতিটা নোডের একটা পার্ট হচ্ছে ডাটা পার্ট, ডি দিয়ে লিখলাম। এই পার্টটা হচ্ছে লিংক পার্ট, যেটা সিঙ্গেল লিংক লিস্টের জন্য নেক্সট এলিমেন্টকে পয়েন্ট করে থাকে, এই জন্য আমরা এটাকে লিখবো হচ্ছে নেক্সট। এই যে আমরা যদি এই কোডটা খেয়াল করি, একটা পার্ট হচ্ছে ডাটা পার্ট আর একটা পার্ট হচ্ছে একটা লিংক, যেটা কিনা পরের এলিমেন্টকে পয়েন্ট করে থাকে। এটাকে আমরা বলবো এটাকে আমরা বলবো হচ্ছে নেক্সট। এবং নেক্সট দেখেন, নেক্সট একটা পয়েন্টার। কি টাইপের পয়েন্টার? আপনাদের পয়েন্টার নিয়ে আইডিয়া আছে? বা পয়েন্টার তো জানেন নাকি? জি স্যার। আচ্ছা, এটা কি ধরনের পয়েন্টার? এখন দেখেন, আমাদের যে স্ট্রাকচারাল ইউনিট আমাদের লিংক লিস্টে, লিংক লিস্টের স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে নোড। আমাদের পয়েন্টারটা দেখেন নোড পয়েন্টার, নোডের উপরে স্টার পরে স্টার, তার মানে হচ্ছে এটা নোড পয়েন্টার। তার মানে এই যে নেক্সট, এটা আসলে একটা নোড টাইপের ডাটাকে পয়েন্ট করে থাকতে পারে মেমোরিতে। ঠিক আছে, আচ্ছা, বুঝতে পারছেন আপনারা? এই আমাদের স্ট্রাকচারাল ইউনিট আমাদের লিংক লিস্টের, স্পেশালি সিঙ্গলি লিংক লিস্টের। আর যদি না বুঝি তাহলে আমরা এরকম একটা জিনিস চিন্তা করতে পারি যে পয়েন্টার হচ্ছে কোনো কিছুকে পয়েন্ট করে থাকতে পারে, যে তার মেমোরির কোন পজিশনে আমার এই জিনিসটা আছে। তো লিংক লিস্টের প্রতিটা ইউনিট হচ্ছে এরকম দুটা পার্ট নিয়ে তৈরি। সরি, যার একটা পার্টে ডাটা থাকে আর একটা পার্টে হচ্ছে একটা লিংক থাকে বা পয়েন্টার থাকে, যেটা হচ্ছে তার নেক্সট নোডটাকে পয়েন্ট করে রাখে। এরকম একটা স্ট্রাকচার। আচ্ছা, ওকে, লাস্টে যে এলিমেন্টটা থাকবে আমাদের লিংক লিস্টে, তারপরে তো কিছু থাকবে না, সে হচ্ছে তার যে নেক্সট পয়েন্টার, তার তো কোথাও পয়েন্ট করার কিছু নেই। সে কি করবে? সে হচ্ছে নালকে পয়েন্ট করে থাকবে, যে আমরা বুঝতে পারি এটা হচ্ছে আমাদের লিংক লিস্টের লাস্ট এলিমেন্ট। তো এটাকে আমরা সিঙ্গেল লিংক লিস্ট বলছি কেন? কারণ হচ্ছে প্রতিটা নোড কেবলমাত্র একটা লিংক রাখতেছে। একটা লিংক বলতে একটা পয়েন্টার রাখতেছে, যেটা কিনা নেক্সট এলিমেন্টকে পয়েন্ট করে আছে, যেটাকে আমরা নেক্সট হিসাবে লিখছি আমাদের এই ডাটা টাইপের মধ্যে বা আমাদের এই কোডের মধ্যে। যে নেক্সট একটা মাত্র পয়েন্টার আছে। ওকে, তো আমাদের এই লিংক লিস্টের বেসিক কিছু অপারেশন সেটা হচ্ছে ইনসার্ট করা যাবে, ডিলিট করতে পারতে হবে, সার্চ করতে পারতে হবে। সার্চ করতে পারা মানে আমরা এই পুরো লিংকটা যেন ট্রাভেল করতে পারি, জাস্ট লাইক আমরা অ্যারেতে যেমন ইন্ডেক্স বাড়িয়ে বাড়িয়ে পুরো অ্যারের উপর একটা লুপ চালাইতাম, ঠিক একইভাবে এখানেও আমাদের এই পুরো লিংক লিস্টটাকে যেন আমরা ট্রাভেল করতে পারি সেটা করতে হবে। এখানে আমাদের কোনো ইন্ডেক্স নাই, যেহেতু আমাদের এই মেমোরি লোকেশনগুলা পরপর না, যেহেতু দূরে দূরে। আমরা এই যে প্রথম এখানে দেখেছি, দেখেন এখানে প্রথমটার মেমোরি লোকেশন হচ্ছে 10,000 সামথিং, তারপরটা হচ্ছে 3,112, তারপরটা হচ্ছে 5,113। এটাগুলো আসলে ইন্ডেক্সিং করার মতো না, আমরা কনজিকিউটিভ না। তো আমরা দেখবো এখানে ইনসার্ট কিভাবে করতে হয় বা এখানে আমরা এই কাজগুলো কিভাবে করতে পারি সেটা আমরা একটু দেখবো। ওকে, তো এখানে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে সেগুলো পুরো সি এর কোড মেনটেন করে, সি এর পুরো মানে পিওর সি এর কোড যেন আমরা দেখে বুঝতে পারি।
তো নোডের স্ট্রাকচারটা কিরকম, এটা একটা স্ট্রাকচার যেখানে দুটো স্ট্রাক ডাটা টাইপ বা স্ট্রাক তো তোরা করছেন সিতে, তাই না? স্ট্রাক অনেকটা আমাদের জাভার ক্লাসের মতো, এর ভিতরে অনেকগুলা ডাটা টাইপ রাখতে পারেন, ওভাবে ধরে নিতে পারেন জিনিসটা যদি স্ট্রাক না করে থাকেন। আপনারা কি স্ট্রাক করেছেন যখন সি করেছেন? আপনারা সবাই স্ট্রাক করেছিলেন? আচ্ছা, তাহলে এটা এক্সপ্লেইন করার তেমন কিছু নাই। তো এটা দুইটা ফিল্ড আছে, একটা হচ্ছে ইন্টিজার, সেটা হচ্ছে ডাটা, আর একটা হচ্ছে নোড পয়েন্টার বা সেলফ পয়েন্টার বলতে পারি, যেহেতু ডাটা আমাদের স্ট্রাকচারের নামই নোড, নোড পয়েন্টার আছে। নেক্সট, আচ্ছা, এখন মেমোরি অ্যালোকেট করতে হয় কি করে আমরা জানি। এই যে ম্যালোক করলে, বা এটা আমরা যেমন জাভাতে মনে হয় নিউ করতাম, নিউ করলে নতুন কিছু অ্যালোকেট হতো, তাই না? জাভাতে আমরা যদি ভুলে না থাকি, জাভাতে যদি নতুন অ্যারে বা নতুন কোনো কিছু করতে চান তখন তো নিউ বলা লাগতো নাকি? জি স্যার। হ্যাঁ, ঠিক একইভাবে যেমন জাভাতে নিউ বললে নতুন কিছু দিত, ঠিক একইভাবে আমাদের সিতে যদি কোনো সময় আমরা মেমোরি অ্যালোকেট করতে চাই নতুন কোনো কিছুর জন্য, সেটাতে আমরা ম্যালোক করি। ঠিক আছে, ম্যালোক হচ্ছে মেমোরি অ্যালোকেশন। ঠিক আছে, এটা হচ্ছে ওই ওটার শর্ট ফর্ম ম্যালোক। হ্যাঁ, মেমোরি অ্যালোকেশন করতেছে। কতটুকু মেমোরি অ্যালোকেশন করতেছে? আমাদের নোডের সাইজ অফ দিলে হচ্ছে ইন বাইট, আমাদের নাম্বার দিবে কত বাইট, সো অত বাইট আমরা মেমোরি অ্যালোকেশন করব, এবং সেটাকে হচ্ছে আমরা নোড পয়েন্টারে ক্যাস্ট করব। ঠিক আছে, লাইক আমরা টাইপ কাস্টিং করি না, যেমন ধরেন ফ্লোট আছে, আমাদের ইন্টিজার লাগবে, তখন আমরা কি করি, ইন্ট লিখে দিই, এরকম ইন্ট লিখে দিই। ইন্ট লিখে দিলে সেটা আমাদের ইন্টিজার হয়ে গেল। ঠিক আছে, ঠিক অনেকটা ওরকম আমরা বলে দিব যে নোড রাখার মতো বা নোড রাখার মতো আমাকে একটা মেমোরি চাঙ্ক দাও, ওরকম একটা মেমোরি চাঙ্ক। ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের নোডের জন্য একটা মেমোরি স্পেস দাও। আমরা ইনিশিয়ালি একটা নোড নিলাম, এবং আমরা একটা কাজ করব, আমাদের যে সিঙ্গেল লিংক লিস্ট থাকবে, সিঙ্গেল লিংক লিস্টের আমরা দুটো জিনিস মেনটেন করব, একটা হচ্ছে হেড আর হচ্ছে টেইল। ঠিক আছে, হেড হচ্ছে আমাদের লিংক লিস্টটা যে এলিমেন্ট থেকে শুরু হয়েছে, আর আমাদের লিংক লিস্ট বলতে আমরা আসলে হেডকে বুঝাবো। আমরা আমাদের যদি কোনো এলিমেন্ট লাগে তাহলে আমরা হেড ধরে ধরে আগায় আগায় লাস্ট পর্যন্ত যাব। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের যদি ইনসার্ট করা লাগে কোন একটা এলিমেন্ট, আমাদেরকে যদি কোনো একটা এলিমেন্ট ইনসার্ট করতে হয় হেডে, তাহলে আমাদের স্ট্রাকচারটা আমরা দেখি। আমাদের হেডটা এরকম ছিল, এরকম। আচ্ছা, এটা ধরেন আমাদের হেড, হেডের এটা ডাটা, এটা নেক্সট। আচ্ছা, এখন হেডে ইনসার্ট করা মানে হচ্ছে আমাদের লিংক লিস্টে ধরেন এরকম ছিল, এরকম আরেকটা এলিমেন্ট, তারপরে ধরে এটা লাল, আমাদের তিনটা এলিমেন্ট লিংক লিস্টে। আমরা করব কি, মাথায় একটা এলিমেন্ট ঢোকাবো, এইখানে একটা এলিমেন্ট রাখবো। আমাদের অ্যারে লিস্টটা এখন এখান থেকে শুরু হবে, এটা নতুন হেড হবে। আমাদের কি করতে হবে দেখেন, মানে আমরা যদি আমাদের এরকম মন চাইতে পারে না যে আমাদের লিংক লিস্ট আছে, আমরা হচ্ছে লিংক লিস্টের মাথায় একটা এলিমেন্ট লাগাবো। এটা কিভাবে করব, এখানে সেই কোডটা দেওয়া আছে। আচ্ছা, তো কি করতে হবে, প্রথমে আমাকে এই একটা টেম্পোরারি নোড অ্যালোকেট করা লাগবে। তো আমি এটাকে হচ্ছে আপাতত এটা টেম্প দিয়ে লিখি, এটা হচ্ছে টেম্প, এটা হচ্ছে টেম্প। আচ্ছা, তো কি করছি, আমাদের যে ডাটাটা রাখার দরকার ছিল আমাদের এই নতুন নোডে, আমরা করছি কি, টেম্পোরারি নোডের যে ডাটা, সেখানে আমাদের ডাটাটাকে রাখছে যে টেম্প, এই সাইন দিয়ে হচ্ছে আসলে স্ট্রাকচারের ডিফারেন্ট ফিল্ডকে অ্যাক্সেস করা যায়। ওই যে এই সাইনটা হচ্ছে স্ট্রাকচার বা ক্লাসের ডিফারেন্ট ফিল্ডকে অ্যাক্সেস করার জন্য। তো ওই টেম্পোরারি নোডের ডাটার
যে স্লট, ওখানে আমরা নতুন ডাটা রাখছি। এখন আমাদের কি করতে হবে, আমরা তো চাচ্ছি টেম কে আমরা নিউ হেড বানাবো। আমাদের কি করতে হবে, টেম্পের যে লিংক আছে নেক্সট লিংকটা পয়েন্ট করা দিতে হবে হচ্ছে আমাকে হেডে। আচ্ছা, তারপর কি করতে হবে, আমাদের এই হেড নামে যে ভেরিয়েবলটা আমাদের ছিল, সেই হেড ভেরিয়েবলের মধ্যে এই টেম্পের মেমোরি লোকেশনটা দিয়ে দিতে হবে। এগুলো সব তো পয়েন্টার। তাহলে আমরা কি করলাম, টেম্পের নেক্সটে আমরা হেড ঢুকাই দিলাম। তাহলে টেম্পের নেক্সট যে পয়েন্টারটা ছিল সেটা এখন হেডের মেমোরি লোকেশন রাখছে। এখন আমাদের হেডকে তো আপডেট করতে হবে। তো আমরা কি করব, হেডে অ্যাসাইন করব হচ্ছে নতুন টেম্প, যেটা আমরা এই মাত্র অ্যালোকেট করব। তাহলে কি হবে, আমাদের যে নতুন এই যে টেম্পোরারি যে নোটটা আমি এই মাত্র অ্যালোকেট করলাম, সেটা আমাদের নতুন হেড হয়ে যাবে। এটা এখন আমাদের মাথায় চলে আসছে, এটা হচ্ছে আমাদের হেড। তবে কি বুঝতে পারছেন করে এই একেবারে অ্যারে লিস্টের ফন্টে একটা এলিমেন্ট অ্যাড করা হলো? একটু বুঝতে পারছেন, কোনো কনফিউশন আছে? আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে আমরা নেক্সট দিন কি করে টেল ইনসার্ট করতে হয়, কিভাবে ডিলিট করতে হয়, হেডে ডিলিট করতে হয় কি করে, টেলে ডিলিট করতে হয় কি করে, এগুলো আমরা দেখব। এটা হচ্ছে আমি বলবো যেটা এগুলো কোড, এগুলো আপনারা নিজেরা একটু নিজেরা স্টাডি করবেন, তাহলে আরো ক্লিয়ার হবে ক্লাসে বুঝতে। তো আজকে আমরা এই পর্যন্ত থাকবো। আপনাদের নেক্সট রবিবারে যে ক্লাসটা থাকবে, সেই ক্লাসে আপনাদের একটা সিটি হবে বা আপনাদের কুইজ হবে, জাস্ট সর্টিং অ্যালগরিদম গুলোর উপরে। ইএলএমএসে নেওয়া হবে এমসিকিউ আকারে। বুঝতে পারছেন সবাই? স্যার কয়টা কোশ্চেন থাকবে? বুঝি নাই। মানে কয়টা কোশ্চেন থাকবে, মানে এক একটা কোশ্চেন কি 3-4 মার্কস করে থাকবে? মানে এটা এখন আমি কোশ্চেন সেট করিনি, তো বলতে পারছি না। আমি আপনাদের পরীক্ষার আগে যদি মনে হয় বলা দরকার তাহলে বলে দিব, যদি অতটা ইম্পর্টেন্ট হয় নাম্বার অফ কোশ্চেনের সংখ্যা। স্যার একটা কোশ্চেন স্যার যদি স্যার বেশি